আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্য ভূরাজনীতির দিক থেকে পৃথিবীর সবচেয়ে জটিল অঞ্চলের একটি। এই অঞ্চলের দেশগুলো রাজনৈতিক মতপার্থক্য, ধর্মীয় বিভক্তি, উপসাগর অঞ্চলের তেল গ্যাস সম্পদের উপর আধিপত্য, যুক্তরাষ্ট্র রাশিয়া চীনকে কেন্দ্র করে বৈশ্বিক শক্তি প্রতিযোগিতা এবং ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুকে ঘিরে দশক জুড়ে অস্থিরতায় নিমজ্জিত। প্রশ্ন উঠেছে, যদি কখনো মধ্যপ্রাচ্যের প্রধান রাষ্ট্রগুলো একত্র হয়ে ইসরায়েলকে সামরিকভাবে প্রতিরোধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে কি তাদের সমন্বিত সামরিক শক্তি ইসরায়েলকে সত্যিই ঠেকাতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে শুধু অস্ত্রশস্ত্র বা সৈন্য সংখ্যা দিয়ে হিসাব করা যথেষ্ট নয়, কারণ আধুনিক যুদ্ধ অনেক বেশি জটিল। এটি অস্ত্র শক্তির চেয়েও বেশি নির্ভর করে গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, কমান্ড সিস্টেম, জোট সমর্থন, সাইবার নিয়ন্ত্রণ, লজিস্টিক্স, জ্বালানি সরবরাহ, আকাশ শ্রেষ্ঠত্ব এবং কৌশলগত নেতৃত্বের উপর। ইসরায়েল ও আরব বিশ্বের সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। ইসরায়েল ঐতিহাসিকভাবে একটি ছোট রাষ্ট্র হলেও তার সামরিক সক্ষমতা বিশ্বের অন্যতম শক্তিশালী, বিশেষ করে প্রযুক্তি, বিমান শক্তি, গোয়েন্দা তথ্য, স্পেশাল ফোর্স এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3 এসব শুধুই সামরিক হার্ডওয়্যার নয়, এগুলো এমন কৌশলগত প্রতিরক্ষা ঢাল যা মধ্যপ্রাচ্যের কোনো দেশেই পুরোপুরি উপেক্ষা করতে পারে না। এর পাশাপাশি F-35I আদির যুদ্ধবিমান ইসরায়েলকে আকাশে এক অদ্বিতীয় সুবিধা দেয়, কারণ এই অঞ্চলে স্টেলথ প্রযুক্তির এমন যুদ্ধবিমান একমাত্র তাদের কাছেই রয়েছে। আরও বড় শক্তি হল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ, আমান এবং শিন বেইত, যারা আঞ্চলিক প্রতিপক্ষদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সামরিক গতিবিধি এবং রাজনৈতিক পরিবর্তনও আগেভাগে শনাক্ত করার অনন্য দক্ষতা অর্জন করেছে। ইসরায়েলের সাইবার কমান্ড ইউনিট গোটা বিশ্বের শীর্ষ সাইবার ইউনিটগুলোর একটি। ইরান, সিরিয়া ও গাজা অঞ্চলে তাদের ডিজিটাল প্রবেশ সর্বজন বিদিত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এই উপসাগরীয় রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও সামরিক অভিযানের বাস্তব অভিজ্ঞতা সীমিত। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত বহু বছরের অভিযান দেখিয়েছে যে উন্নত অস্ত্র কিনলেই সামরিক সফলতা আসে না। তাদের বিমান বাহিনী শক্তিশালী হলেও টেকসই যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা নেই। স্থলবাহিনী, লজিস্টিক্স এবং ট্রেনিংয়ের দিক থেকে সীমাবদ্ধ। ইউএই কিছু ক্ষেত্রে সামরিকভাবে দক্ষ, বিশেষত পাইলটদের প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র ব্যবহারে, তবুও জনবল কম হওয়ায় দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে টিকে থাকা কঠিন। মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে গর্ব করতে পারে, তবে অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা এবং সামরিক কাঠামোর আধুনিকীকরণে ধীর গতি তাদের দক্ষতাকে কমিয়ে দিয়েছে। মিশরের সামরিক বাহিনী বড়, কিন্তু তার সব অংশ আধুনিক নয়। বিশেষ করে বিমান বাহিনীতে মিশ্রমানের পুরনো মার্কিন F-16 ও কিছু ফরাসি রাফাল থাকলেও এগুলো ইসরায়েলের স্টেলথ F-35I এর মুখোমুখি হলে বড় ধরনের ঝুঁকিতে পড়ে। এছাড়া মিশরের সবচেয়ে বড় দুর্বলতা হলো বাজেট চাপ। তারা তুরস্ক বা ইসরায়েলের মতো দীর্ঘমেয়াদী আধুনিক প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেনি। ইরান মধ্যপ্রাচ্যের আর এক প্রধান শক্তি। তাদের ক্ষেপণাস্ত্র শক্তি অনস্বীকার্য। ফাতা 110 সিরিজ থেকে শুরু করে সৌমার, খাইবার, শেকান, ডেসফুল, তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভান্ডার ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু ইরানের বিমান বাহিনী অত্যন্ত দুর্বল। 1970-এর দশকে মার্কিন F-4, F-5, F-15 এখনও ব্যবহার করছে তারা। রাশিয়া থেকে Su-35 কেনার কথা বহুবার আলোচনায় এসেছে, কিন্তু বাস্তবে এগুলো তাদের হাতে আসেনি। ইরানের প্রতিরক্ষা শিল্প ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ইউএভি ড্রোনের নেতৃত্ব দিচ্ছে, তবে আকাশ কৌশলে তারা পিছিয়ে রয়েছে। ইরানের শক্তি সরাসরি সামরিক শক্তির বাইরে। তাদের আঞ্চলিক প্রভাব বলয় এক্সিস অব রেজিস্ট্যান্স, যার মধ্যে সিরিয়ার বিশেষ বাহিনী, ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্স, ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ। এই বিস্তৃত নেটওয়ার্ক ইসরায়েলের বিরুদ্ধে একটি বহুমুখী চাপ গড়ে তুলতে পারে, তবে এটিও সামরিকভাবে সমন্বিত রাষ্ট্রীয় জোট নয়, বরং একটি রাজনৈতিক সামরিক প্রভাব নেটওয়ার্ক। তুরস্ককে আলাদা করে উল্লেখ করতে হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলের পর সবচেয়ে আধুনিক ও অভিজ্ঞ সামরিক শক্তি তাদেরই।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প গত 15 বছরে আমূল পরিবর্তিত হয়েছে। বাইরাক্তার TB2 ও আকিঞ্চির মতো ড্রোন, আলতাই ট্যাঙ্ক, হিসার ও সিপারের মতো প্রতিরক্ষা ব্যবস্থা, আঙ্কা UAV তাদের আত্মনির্ভরতার সাক্ষ্য। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনী তুরস্কের, এর পাশাপাশি তাদের বিমান বাহিনী প্রশিক্ষণে অত্যন্ত দক্ষ। তবে রাজনৈতিক বাস্তবতায় তুরস্ক সরাসরি কোনো আরব জোটের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে এমনটা কল্পনার স্তরেই রয়ে যায়, কারণ তুরস্কের নিজস্ব পূর্ব ভূমধ্যসাগর, গ্রিস, সাইপ্রাস, সিরিয়া, কুর্দি ইস্যু এসবই তাদের মনোযোগের কেন্দ্র। এখন প্রশ্ন, এই ভিন্ন শক্তির ভিন্ন স্বার্থের ভিন্ন রাজনৈতিক অবস্থানের দেশগুলো কোন পরিস্থিতিতে কিভাবে একসাথে ইসরায়েলকে সামরিকভাবে মোকাবেলা করতে পারে। ধরতে গেলে তাত্ত্বিকভাবে একটি বিশাল সমন্বিত বাহিনী গঠন করা সম্ভব। সৌদি আরব অর্থ দেবে, তুরস্ক স্ট্র্যাটেজিক নেতৃত্ব দেবে, ইরান ক্ষেপণাস্ত্র শক্তি যোগ করবে, মিশর ও সিরিয়া স্থলবাহিনী সরবরাহ করবে, কাতার UAE বিমান শক্তি দেবে। কিন্তু বাস্তবে এসব দেশ পরস্পরের প্রতি সন্দেহপ্রবণ। সুন্নি শিয়া ভূ রাজনীতি, রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্ব, তুরস্ক সৌদি প্রতিযোগিতা, ইরান উপসাগর রাষ্ট্রের উত্তেজনা, এসব কারণে একটি সম্মিলিত সামরিক কমান্ডের ধারণা বাস্তবায়ন প্রায় অসম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ইসরায়েল কখনো একা যুদ্ধ করে না। যুক্তরাষ্ট্র শুধু তাদের রাজনৈতিক সমর্থক নয়, মধ্যপ্রাচ্যের আকাশসীমা, গোয়েন্দা তথ্য, নৌবাহিনীর সুরক্ষা, বিমান প্রতিরক্ষা সবকিছুতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের অদৃশ্য ঢাল। কাতার, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে। বড় আকারের কোনো আরব জোট যদি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করবে। সেটি সরাসরি যুদ্ধ, গোয়েন্দা সমর্থন, সাইবার আক্রমণ বা উচ্চমানের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হোক। আর মধ্যপ্রাচ্যের কোনো দেশই যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে মোকাবেলা করতে পারবে না। ফলে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ যেখানে আরব রাষ্ট্রগুলো একযোগে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে নামবে। তবে এটা সত্য, ইসরায়েলের চেয়ে মধ্যপ্রাচ্যের মোট সামরিক শক্তি সংখ্যায় বেশি। যদি কখনো বৃহৎ আকারে সমন্বিত আঞ্চলিক যুদ্ধ ঘটে, ইসরায়েল একাধিক ফ্রন্টে বিশাল চাপের সম্মুখীন হবে। লেবানন ফ্রন্টে হিজবুল্লাহর 1.5 থেকে 2 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আয়রন ডোমকে স্বাভাবিকভাবে বিপর্যস্ত করতে পারে যদি একসাথে নিক্ষেপ করা হয়। সিরিয়া থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র, গাজা থেকে রকেট, ইরান থেকে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এভাবে বহুদিকের হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে। কিন্তু এসব তাত্ত্বিক ধারণা বাস্তবে কার্যকর হওয়া কঠিন, কারণ ইসরায়েল এরকম বহু ফ্রন্ট যুদ্ধের জন্য দশক ধরে প্রস্তুতি নিচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্তর ভিত্তিক। প্রথম স্তর আয়রন ডোম, দ্বিতীয় স্তর ডেভিড স্লিং, আর তৃতীয় স্তর অ্যারো 3 এবং চতুর্থ স্তর যুক্তরাষ্ট্রের থার্ড বা এইজেস। এসব সমর্থন পাওয়া মাত্র স্থাপন করা যায়। ইসরায়েলের আরেক গুপ্ত শক্তি গোয়েন্দা তথ্যের নির্ভুলতা। তারা আরব জোটের সামরিক সমন্বয় শুরু হওয়ার আগেই তা শনাক্ত করতে সক্ষম। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া, এমনকি ইরানের অভ্যন্তরীণ সামরিক পরিকল্পনাও নিরীক্ষণে তারা অত্যন্ত দক্ষ। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অভ্যন্তরীণ গুপ্তচর হানা, রাজনৈতিক বিভাজন ও গোপন সামরিক তথ্য ফাঁসের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইসরায়েল ঐতিহাসিকভাবে এমন দুর্বলতার শিকার নয়। তাহলে সামরিক সমন্বিত জোট গঠনে সবচেয়ে বড় বাধা কি? রাজনৈতিক অভিন্নতা নেই। সৌদি আরব, ইরান শত বছর ধরে প্রতিদ্বন্দ্বী। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, তবুও উভয়ের কৌশলগত লক্ষ্য ভিন্ন। তুরস্ক কখনো ইরানের নেতৃত্বাধীন সামরিক জোটে যাবে না, আবার সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোটও তুরস্কের অংশগ্রহণ রাজনৈতিকভাবে জটিল। আরব লীগের ইতিহাসই দেখায় যে আরব রাষ্ট্রগুলোর সামরিক ঐক্য প্রায় অসম্ভব। হামাস, হিজবুল্লাহকে নিয়ে ইরান যে ধরনের প্রতিরোধ ঐক্য গড়ে তুলেছে, তাতে আরব রাষ্ট্রগুলোর বড় অংশ অস্বস্তি বোধ করে। গালফ কোঅপারেশন কাউন্সিল GCC এর মধ্যেও কাতার সৌদি সম্পর্ক একসময় তীব্র ছিল। UAE এবং ওমানে নীরব প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বাহরাইন ইরানের বিরোধী। ফলে একটি সুসমন্বিত ঐক্যবদ্ধ আরব জোটের ধারণা রাজনৈতিক স্তরে দুর্বল। যদি এমন হয়, বাস্তব সামরিক প্রশ্নে সব রাজনৈতিক বাধা দূর হয়ে যায় এবং কোনো অলৌকিকভাবে মধ্যপ্রাচ্যের বড় রাষ্ট্রগুলো
একীভূত হয়ে ইসরায়েলকে প্রতিরোধের সিদ্ধান্ত নেয়, তাহলে কি তারা সামরিকভাবে সফল হতে পারবে? উত্তর হলো, তারা ইসরায়েলকে চাপ দিতে পারবে, কিন্তু নিশ্চিত পরাজিত করতে পারবে না। কারণ ইসরায়েলের সামরিক শক্তি শুধু অস্ত্র নয়, তাদের প্রতিটি ইউনিট অত্যন্ত প্রশিক্ষিত, উচ্চ প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন। ইসরায়েল প্রতি দশকেই বিভিন্ন সংকট মোকাবেলা করে। আন্ডারগ্রাউন্ড টানেল যুদ্ধ, গেরিলা মোকাবেলা, বিমান অভিযান, সাইবার যুদ্ধ, এসব ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ব্যাপক। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রযুক্তি নির্ভর, ওয়েব ফাইন্ডিং কিংবা যুদ্ধক্ষেত্রে ডিজিটাল সমন্বয় পিছিয়ে। একটি বড় আঞ্চলিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যোগাযোগ, ড্রোন, স্যাটেলাইট, সাইবার, গ্লোবাল পজিশনিং, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। ইসরায়েল এসব ক্ষেত্রে আঞ্চলিকভাবে অপ্রতিদ্বন্দ্বী। তুরস্ক এগুচ্ছে, কিন্তু ইরান, মিশর, সৌদি আরব এখনও অনেক পিছিয়ে। তাই সংখ্যায় বেশি হওয়া মানেই কার্যকর সামরিক সক্ষমতা নয়। আরেকটি বাস্তবতা হলো যুদ্ধের অর্থনীতি। ইসরায়েলের অর্থনীতি প্রযুক্তি নির্ভর, স্থিতিশীল এবং যুদ্ধকালীন অর্থনীতিতে রূপ নিতে সক্ষম। মধ্যপ্রাচ্যের অনেক দেশই তেলের উপর নির্ভরশীল। বড় যুদ্ধ লাগলে তেলের দাম ওঠানামা, আমদানি রপ্তানি শৃঙ্খলে ব্যাঘাত, অভ্যন্তরীণ অসন্তোষ এসব দেশগুলোকে বেশ ক্ষতিগ্রস্ত করবে। এর বিপরীতে ইসরায়েল ছোট দেশ, জনসংখ্যা তুলনামূলক কম এবং যুদ্ধচালিত অর্থনীতিতে সহজে মানিয়ে নিতে পারে। তবে সবকিছু বিবেচনায় নিয়ে বলা যায়, যদি কখনো সমন্বিত আঞ্চলিক চাপ তৈরি হয়, ইসরায়েল বাধ্য হবে তার সামরিক লক্ষ্য ও সম্প্রসারণ নীতি পুনর্বিবেচনা করতে। সামরিক চাপ নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক জোটবদ্ধতা ইসরায়েলের উপর বেশি প্রভাব ফেলতে পারে। যেমন তেল উৎপাদনকারী দেশগুলো যদি ইসরায়েল বিরোধী অর্থনৈতিক নীতি নেয়, যদি আঞ্চলিক বাণিজ্যে একীভূত অবস্থান নেয়, যদি আকাশসীমা ব্যবহারে সমন্বিত নিষেধাজ্ঞা দেয় বা যদি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা জোট গঠন করে, তাহলে ইসরায়েলের আঞ্চলিক অবস্থান বদলে যেতে পারে। কিন্তু এগুলো তাত্ত্বিক। বাস্তবে আরব রাষ্ট্রগুলো নিজেদের ভেতরের বিভাজন কাটিয়ে উঠতে সক্ষম নয়। যদি কখনো মধ্যপ্রাচ্য ইউরোপীয় ইউনিয়নের মতো সমন্বিত ব্লক গঠন করত, তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তবে বাস্তব রাজনীতির দেয়াল সেই সম্ভাবনাকে প্রায় নিষিদ্ধ করে রেখেছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের সম্মিলিত সামরিক শক্তি ইসরায়েলকে তাত্ত্বিকভাবে প্রতিরোধ করতে সক্ষম, কিন্তু বাস্তবে রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক বিভাজন, আন্তর্জাতিক জোট সমর্থনের ঘাটতি এবং ইসরায়েলের প্রযুক্তিগত গোয়েন্দা আধিপত্য মিলিয়ে এমন কোনো পূর্ণাঙ্গ সামরিক প্রতিরোধ বাস্তবে কার্যকর হবে এমন সম্ভাবনা অত্যন্ত কম। ইসরায়েলের প্রকৃত শক্তি তার ছোট ভূখণ্ড নয়, বরং তার ঐক্যবদ্ধ নীতি নির্ধারণ প্রক্রিয়া, প্রযুক্তির উৎকর্ষতা, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আরব বিশ্বের বিভাজন। ফলে সামরিক সমন্বয়ের চেয়ে রাজনৈতিক ঐক্যের অভাবই সবচেয়ে বড় বাধা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।